আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আজকে তোমাদের সামনে ম্লান অম্লান গল্পের শেষ পর্ব পড়ে শোনাবো। আগের দিন প্রথম পর্ব পড়ে শুনিয়েছিলাম, আজকে তোমাদেরকে ম্লান অম্লান গল্পের শেষ পর্ব পড়ে শোনাবো। লিখেছেন সমরেশ মজুমদার। তাহলে শুরু করছি বন্ধুরা। গল্পের নাম ম্লান অম্লান, লেখক সমরেশ মজুমদার। কিন্তু আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আর্তনাদ করল নিরাপদ। গাড়ির গতি কমালো অম্লান। নিরাপদ জিজ্ঞাসা করল, তোমার গাড়িতে লাল আলো কেন হে? শুনেছি মন্ত্রীমশাই জাজ ছাড়া লাল আলো কোনো সাধারণ নাগরিক জ্বালাতে পারে না। অম্লান গম্ভীর হলো, তাহলে আমাকে অসাধারণ নাগরিক মনে করুন। বাড়িতে পৌঁছে দিল অম্লান। নিরাপদ তাকে নেমন্তন্ন করলো চা খেয়ে যেতে। ওপরে এলো ওরা। অদিতির দরজা খুলল। অম্লান তাকে জিজ্ঞাসা করলো, কেমন আছো? লোডশেডিংয়ের কষ্টটা নেই তো? অদিতি হাসল, না নেই, থ্যাঙ্কস। সে ভেতরে চলে গেল। নিরাপদ দেখল ওর চলে যাওয়া মুগ্ধ দৃষ্টিতে দেখছে অম্লান। সেই সময় হৈমন্তী ভেতর থেকে আসছিল। অম্লানের বিহ্বল দৃষ্টি দেখে সেও লজ্জা পেল। জিজ্ঞাসা করলো, কি হলো? সম্বিত এলো যেন। অম্লান বলল, কিছু না, কেমন আছেন? ভালো। হৈমন্তী স্বামীর দিকে তাকালো। সর্বনাশটা হলো। কি ব্যাপার? নিরাপদ জিজ্ঞাসা করলো। গ্যাস ফুরিয়ে গেছে, দোকানে গিয়েছিলাম, বলল দিন 10 লাগবে। হৈমন্তী চিন্তিত। আগামী পরশু মেয়ের জন্মদিন, সবাইকে আসতে বলেছি, কি হবে? অম্লান জিজ্ঞাসা করলো, আপনাদের ডাবল সিলিন্ডার নেই? নিরাপদে জবাব দিল, ডাবল সিলিন্ডারেই এই দশা। অম্লান মাথা নাড়ল, এটা কোনো প্রবলেমই নয়। হৈমন্তী রেগে গেল, প্রবলেম নয় মানে? কেরোসিন পাওয়া যায় বাজারে? যায়, তবে দাম বেশি দিতে হয়। কিন্তু বৌদি চিন্তা করবেন না, আপনি গ্যাসই পাবেন। কাল সকালে আপনাকে টেলিফোনে জানিয়ে দেব। অম্লানের কথা বিশ্বাস করতে ইচ্ছা করলো নিরাপদের। যে ইলেকট্রিক এনে দিতে পারে, টিভি সেট পাল্টাতে পারে, সে হয়তো গ্যাসও পারবে। একটু বাদে নিরাপদের শ্যালক অবিনাশ এলো। তার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হলো অম্লানের। অবিনাশ ট্রেড ইউনিয়ন করা মানুষ, সরাসরি জিজ্ঞাসা করলো, আপনি কি চাকরি করেন মশাই? অম্লান হাসলো, আমি যে চাকরি করি সেটা সাধারণকে বলা যাবে না। কেন? নিষেধ আছে। আপনার বাড়ির ঠিকানা? টালিগঞ্জে থাকি। এটুকু জানলেই চলে না? না, চলে না। আপনি কেমন লোক মশাই, হুট করে ট্রেনের আলাপ সম্বল করে ভদ্রলোকের বাড়ির ভেতরে ঢুকে পড়েছেন, অথচ নিজের পরিচয় কাউকে জানাচ্ছেন না? এটা কোন ভদ্রতা? নিরাপদে শালাকে সামলালো, আহা, নিশ্চয়ই ওর অসুবিধা আছে। অসুবিধা না, ধান্দাবাজি। আপনাকে ফাঁসাবে এই লোকটা। অম্লান হাসল, আপনি আমাকে অপমান করছেন। এখানে এখন আপনি আমাকে যা ইচ্ছে করতে পারেন, গায়ের জোরে আমি পারবো না। কিন্তু এ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আপনাকে কোনো কারণ না দেখিয়ে কয়েক মাস জেলের ভাত খাওয়াতে পারি। আচ্ছা বৌদি, বলুন তো, আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? তা নয়, আমতা করল হৈমন্তী। আপনার খুব ক্ষমতা না? অবিনাশ তেজি গলায় বলল, খুব না, সামান্য। আমি একটা ফ্ল্যাট বুক করেছিলাম গড়িয়ায়, 90% টাকা জমা দেওয়া হয়ে গেছে, কিন্তু প্রমোটার এখন এক্সট্রা 1 লাখ টাকা চাইছে। এটা সমস্ত রীতিনীতির ভদ্রতার বাইরে। প্রমোটার এখন বেশি দাম পাচ্ছেন বাইরে থেকে। বলছেন হয় আমাকে এক্সট্রা টাকাটা দিতে হবে, নয় উনি আমার জমা দেওয়া টাকা ফেরত দিয়ে দেবেন। কেস করে কোনো লাভ হবে না, কারণ সবাই জানে প্রমোটার ফ্ল্যাট একেবারে সাদা টাকায় বিক্রি করে না। কিছু উপায় হতে পারে? অম্লান নিরাপদের দিকে তাকালো। দাদা, আপনি কি চান কিছু হোক? নিরাপদ নিজের মাথায় হাত বোলালে, হওয়া খুব শক্ত। এক পাড়ার ছেলেরা যদি লোকটাকে চাপ দেয় তাহলে। অবিনাশ মাথা নাড়ল, সেটা সম্ভব নয়, লোকটা ওদের হাত করে ফেলেছে। অম্লান এবার হৈমন্তীকে জিজ্ঞাসা করল, বৌদি আপনি কি চান? হৈমন্তী একটু গদগদ গলায় বলল, দেখুন না চেষ্টা করে। অম্লান অবিনাশের কাছে ঠিকানা, প্রমোটারের নাম ধাম চাইল। তারপর আগামীকাল কিছু করা যাবে বলে চলে গেল। অদিতি ব্যালকনিতে দাঁড়িয়েছিল, দেখলো লাল আলো লাগানো গাড়িতে ওঠার আগে অম্লান ওপরের দিকে তাকিয়ে হাত নাড়ল। পরদিন দুপুরে অফিসে অবিনাশের ফোন পেল নিরাপদ। সে খুব উত্তেজিত হয়ে বলল, তাকে থানা থেকে ডেকে পাঠিয়েছে আজ বিকেল 5টায় ফ্ল্যাট নিয়ে কথা বলার জন্যে। প্রমোটার বোধহয় থানাকেও ম্যানেজ করেছে। জামাইবাবু যদি সঙ্গে আসেন তাহলে সে সাহস পায়। নিরাপদ স্ত্রীর ভাইয়ের দুর্দিনে সঙ্গী হলো। দারোগার সামনে বসেছিলেন প্রমোটার এবং এক ভদ্রলোক।
অবিনাশ নিজের পরিচয় দেওয়া মাত্র দারোগা তাকে বসতে বললেন। প্রাথমিক আলোচনার পর প্রমোটার যখন জিনিসপত্রের বাজার দর বেড়ে যাওয়ার গল্প শোনাচ্ছেন, তখন দারোগা স্পষ্ট বলে দিলেন, মাসখানেকের মধ্যে যদি আপনি অবিনাশবাবুর হাতে ফ্ল্যাটের চাবি তুলে না দেন, তাহলে ভীষণ বিপদে পড়বেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। প্রমোটার ভদ্রলোক প্রতিবাদ করতে চাইলেন, কিন্তু দারোগা কোনো কথা শুনতে চাইলেন না। এবার প্রমোটার প্রস্তাব দিলেন একটু আলাদা করে তার সঙ্গে বসে কথা শুনতে। দারোগা সেটাকেও নাকচ করলেন। এবার প্রমোটারের সঙ্গী ভদ্রলোক কথা বললেন বেশ গম্ভীর গলায়। দারোগা শুনলেন, হেসে বললেন, অজিতবাবু, পলিটিক্যাল প্রেশার দিয়ে কোনো লাভ হবে না। অর্ডারটা এসেছে এত উপরতলা থেকে যেখানে আপনারাও পৌঁছতে পারবেন না। এরপরে প্রমোটার দারোগাকে লিখিতভাবে জানালো যে তিনি 1 মাসের মধ্যে ফ্ল্যাটের চাবি অবিনাশকে দিয়ে দেবেন। নিরাপদ তো বটেই, অবিনাশেরও মাথা খারাপ হয়ে গেল। এসবই অম্লানের জন্যে হয়েছে বুঝতে অসুবিধা হলো না। লোডশেডিং দূর করা বা টিভি সেট পাল্টানো খুব দারুণ ব্যাপার নয়, কিন্তু ফ্ল্যাট পাইয়ে দেওয়া? নিরাপদ বাড়িতে ফিরে শুনল হৈমন্তী বেরিয়ে গেছে। অদিতি বলল, দুপুরে অম্লান কাকু ফোন করেছিল। ভবানীপুরের এক গ্যাস ডিলারের কাছে গিয়ে নিরাপদর নাম বললেই নাকি সিলিন্ডার পাওয়া যাবে। নিরাপদ হতভম্ব, সেই দোকানে তাদের নাম লিস্টে নেই, বললেই দেওয়া যায় নাকি? কিন্তু হৈমন্তী ফিরে এলো একটি কুলি গোছের লোকের সঙ্গে, যার হাতে সিলিন্ডার। পুরনোটা নিয়ে নতুনটা দিয়ে সে চলে যাওয়া মাত্র হৈমন্তী যেন 7 মুখে কথা বলে উঠল। তুমি জানো অম্লান কে? কে? ফ্যাসফেসে গলায় জিজ্ঞাসা করল নিরাপদ। ডেপুটি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। ভাবতে পারো? যা, হ্যাঁ গো, আমি সেই ডিলারের কাছে গিয়েছিলাম। তোমার নাম শুনে উনি একটি চিরকুট বের করলেন। ওদের ওপরতলার এক সাহেব লিখেছেন যে পশ্চিমবঙ্গের ডেপুটি গভর্নরের ইচ্ছা অনুযায়ী তোমাকে যেন একটা গ্যাসের সিলিন্ডার এখনই দেওয়া হয়। হৈমন্তী বসে পড়ল। ডেপুটি গভর্নর? এইরকম পোস্ট তো পশ্চিমবাংলায় আছে বলে শুনিনি। আমি নিজের চোখে দেখে এলাম। নিরাপদ বিড়বিড় করল, একবার অজয়বাবুর আমলে ডেপুটি চিফ মিনিস্টার পোস্ট তৈরি হয়েছিল। ডেপুটি প্রাইম মিনিস্টার পোস্ট মাঝে মাঝে হয়, কিন্তু ডেপুটি গভর্নর? সে উঠে টেলিফোন গাইড দেখে রাজভবনে ফোন করল। রাজভবন জানালো অম্লান মিত্র নামে কাউকে তারা চেনে না। নিরাপদ পরিচিত জনদের ফোন করল। সবাই হাসাহাসি করল ডেপুটি গভর্নর নামে কোনো পোস্ট আছে শুনে। অথচ হৈমন্তী জোর দিয়ে বলছে সে ওই শব্দ দুটো কাগজে দেখেছে। পরদিন সন্ধ্যাবেলায় জনাদশেক আত্মীয় স্বজন এলো এ বাড়িতে অদিতির জন্মদিন উপলক্ষে। হইচই হচ্ছে। অবিনাশের ছোট ভাই বিকাশ থাকে বিরাটিতে। বাচ্চা কাচ্চা নিয়ে রাত করতে চাইল না। সে যখন 8টা নাগাদ বের হয়ে যাচ্ছে, তখন অম্লান এলো লাল আলো জ্বালানো গাড়ি নিয়ে। এসে বলল, দাদা, অদিতির জন্মদিনে আমাকেই বাদ দিলেন? তবু অযাচিতের মতো এসে পড়লাম। অবিনাশ তাকে দেখে খুব খুশি, হৈমন্তীও। সে বলল, আপনার ঠিকানা জানা ছিল না বলে নেমন্তন্ন করতে পারিনি। খুব খুশি হয়েছি এসেছেন বলে। তার সঙ্গে বিকাশেরও আলাপ করিয়ে দেওয়া হলো। বিকাশ চলে যাচ্ছে শুনে ব্যস্ত হলো অম্লান। সে কি, এখন তো সবে সন্ধে, এখনই চলে যাচ্ছেন কেন? বিকাশ বলল, ফ্ল্যাটের তালা চাবি দিয়ে এসেছি। খুব চুরি হচ্ছে এখন ও পাড়ায়, তাই বেশি রাত করতে চাই না। এটা কোনো প্রবলেম নয়, ঠিকানাটা বলুন। ঠিকানা শুনে টেলিফোনের রিসিভার তুলে নিচু গলায় কিছু বলে এসে অম্লান হাসল। নিন, আড্ডা মারুন, 10টা নাগাদ উঠব। অবিনাশ বলল, আর কিন্তু করিস না। অম্লানবাবু যখন বলছেন তখন মন ঠিক করে আড্ডা মার, কোনো ভয় নেই। হঠাৎ অম্লান নিরাপদকে জিজ্ঞাসা করল, দাদা, আপনার জমি কেনা আছে? জমি? না, ওসব আর হয়ে উঠল না। হৈমন্তী বলে উঠল, একদম বিষয়ী মানুষ নয়, এই ভাড়ার ফ্ল্যাটেই সারা জীবন পচতে হবে। অম্লান হাসল, তা কেন? আপনি সল্টলেকে 5 কাঠা জমি নিন, স্টেডিয়ামের ঠিক পিছনে, খুব ভালো জায়গা। নেবেন? নিরাপদ কিছু বলার আগে অবিনাশ চেঁচিয়ে উঠল, সল্টলেকে? ওরে বাস, ওখানে এখন 3 লাখ করে কাঠা। নিরাপদ বলল, আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না। অম্লান হাসল, 3 লাখ তো ব্ল্যাক, 12,000 করে কাঠা পাবেন, নিয়ে নিন দাদা। 60,000 দিয়ে জমিটা কিনে ফেলুন, ওটাই আইনসম্মত দাম। পরে বাড়ি করতে ইচ্ছে না হলে না হয় বিক্রি করে দেবেন। অবিনাশ উল্লাসিত, নিয়ে নিন জামাইবাবু, বাড়ি না করলে 14,40,000 এখনই প্রফিট। এত লাভ ভাবা যায় না, জমি এখন সোনা। অম্লান বলল, ভেবে দেখুন, যদি চান তাহলে একটা চেষ্টা হতে পারে।
নিরাপদ বলল, ভেবে দেখি। হঠাৎ অম্লানের যেন মনে পড়ল, এমন ভঙ্গিতে সে উঠে অদিতির সামনে এগিয়ে এলো। পকেট থেকে ছোট প্যাকেট বের করে ওর হাতে দিয়ে বলল, হ্যাপি বার্থডে টু ইউ। অদিতি বলল, থ্যাংক ইউ। বিকাশরা চলে গেল 9টা নাগাদ। দেখে বোঝা যাচ্ছিল স্বস্তিতে নেই। নিরাপদই যেতে বলল তাকে। খাওয়া দাওয়া হইচই করতে এদের 10টা বেজে গেল। এক ফাঁকে অম্লান নিরাপদকে বলল, দাদা, আপনারা সবাই ভাবছেন আমি কে, অথচ আমি সেটা জানাতে পারছি না। খুব খারাপ লাগে। এবার আমার সঙ্গে আপনাদের দেখা আর ঘন ঘন হবে না। সে কি, কেন? নিরাপদ অবাক। আমাকে মাদ্রাজে বদলি করা হয়েছে। এখনও কিছু দেরি আছে যাওয়ার। মন খারাপ হয়ে গেল নিরাপদর। লোকটার পরিচয় অস্পষ্ট হওয়া সত্ত্বেও ওর ব্যবহার তার খুব ভালো লাগে। তাছাড়া অযাচিত উপকারগুলোর কথা ধরলে সে বলল, আমরা আপনার কাছে শুধু উপকার নিয়ে গেলাম, বদলে কিছুই করলাম না। ছি ছি, আপনি এ কথা কেন বলছেন? আমি যা যা করেছি ভালোবেসে করেছি। সবাইকে কি খুশি করা যায়? আমার মাকেই খুশি করতে পারলাম না কেন? মা চান আমি বিয়ে করি, সংসারী হই। এতে অসুবিধে কোথায়? মেয়ে কোথায়? তেমন মেয়ে না পেলে বিয়ে করে কী লাভ? কী রকম মেয়ে আপনার পছন্দ? সরল গলায় জানতে চাইল নিরাপদ। এই সময় হৈমন্তী পাশে এসে দাঁড়ালো। তার কানেও গেছে শেষ প্রশ্নটা। অম্লান হাসল। বৌদি যদি না রাগ করেন তাহলে বলতে পারি। হৈমন্তী হাসল। বাহ, রাগ করব কেন? তাহলে বলি, ঠিক আপনার মতো মেয়ে পেলে আমি বিয়ে করতে পারি। হৈমন্তী লজ্জা পেয়ে মুখ নিচু করল। নিরাপদ হেসে উঠল। আর তখনই টেলিফোন বাজল। নিরাপদ এগিয়ে গেল সেটা ধরতে। হৈমন্তী বলল, আপনি খুব ফাজিল। সত্যি কথা বলেছি বৌদি। আমার মতো মেয়ের কি অভাব বাংলাদেশে? খুঁজে দিন, আপনাকেই দায়িত্ব দিলাম। এই সময় অদিতি এসে দাঁড়ালো পাশে। মা দেখো। হৈমন্তী দেখল একটি দামি ঘড়ি। সে বলল, এ কি, এত দামি জিনিস কেন আনলেন? অপরাধ হয়ে গেছে? হৈমন্তী জবাব দিতে পারল না। হঠাৎ তার মনে সন্দেহটা এলো। অম্লান কি অদিতির জন্য এসব করছে? তার মতোই তো দেখতে অদিতি। প্রথম দিন যেভাবে তাকিয়েছিল মেয়ের দিকে, গাড়িতে ওঠার আগে হাত নাড়া, দামি ঘড়ি, উপযাজক হয়ে এসে উপহার দেওয়া, এসব কি তারই ইঙ্গিত? অসম্ভব। এই দুজনের বয়সের পার্থক্য অন্তত 18 বছরের। ভাবল, বয়সী লোকের হাতে মেয়েকে তুলে দিতে পারে না হৈমন্তী। আর অদিতি কিছুতেই রাজি হবে না জানতো। ওর বন্ধুর দাদারাই বার্তা পাচ্ছে না। নিরাপদ ফিরে এলো টেলিফোন রেখে। অনেক ধন্যবাদ। কেন? হাসলো অম্লান। বিকাশ ফোন করেছিল। ও ট্যাক্সি থেকে নেমে দেখে একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে ওদের ফ্ল্যাটের সামনে। ওর পরিচয় পেয়ে তারা জানায় যে অর্ডার পেয়ে এসেছিল ফ্ল্যাট পাহারা দিতে। কোনো বিপদ হয়নি। বিকাশ এসে যাওয়ায় ওরা চলে গেছে। বিকাশ আপনাকে ধন্যবাদ দিতে বলেছে। অবিনাশ ছিল। সে বলল, অম্লানবাবু, আপনি কে মশাই? আরব্য রজনীর আলাদিনের প্রদীপের দৈত্যের গল্প শুনেছি। এ তো তার মতো ব্যাপার। অম্লান হাসল। প্রদীপের দৈত্য কিনা জানি না, তবে এসব করলে দেখেছি একসময় যাদের জন্য করেছি তাদের কাছে ভীতিকর দৈত্য হয়ে যায়। তারপর ঘুরে জিজ্ঞাসা করল, কি বৌদি, আমার কথা কিছু ভাবলেন? হৈমন্তী বাঁকা গলায় জিজ্ঞাসা করল, আপনি এত পারেন আর এটুকু পারেন না? অম্লান হাসল। এখানে আমার সঙ্গে প্রদীপের দৈত্যের মিল আছে। পার্থিব জিনিস আমরা এনে দিতে পারি, কিন্তু দয়া, মায়া, ভালোবাসা পারি না। আপনি তা পারেন। অসম্ভব। আপনার কথা আমি যেটুকু বুঝেছি তাতে কিছুতেই মত দিতে পারছি না। জানতাম। অম্লান মাথা নাড়ল। তারপর নিরাপদকে বলল, চলি দাদা। রাত্রে পাশাপাশি শুয়ে হৈমন্তী তার সন্দেহের কথাটা নিরাপদকে জানালো। নিরাপদ চমকে উঠল। অসম্ভব। অদিতি ওর হাঁটুর বয়সী। হৈমন্তী বলল, লোকটা এই মতলবে এসেছিল। নিরাপদও অবশ্য একমত হলো না। ট্রেনে অদিতির কথা ও জানতো না। দুদিন পরে লোডশেডিং হলে, গ্যাস ফুরিয়ে গেলে, জমি কেনার কথা মনে হলে হৈমন্তী নিরাপদের খুব কষ্ট হতো। তাদের মনে হতো অদিতিকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। এখন সেটা করেও লাভ নেই। অম্লান সম্ভবত মাদ্রাজে চলে গিয়েছে। হয়তো সেখানে কোনো দাদা বৌদি পেয়ে তাদের উপকার করছে। হৈমন্তী সেটা ভেবে ঈর্ষান্বিত হয়। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।